হ্যালো। শোনা যাচ্ছে? হ্যালো, শুনতে পাচ্ছেন? কথা শোনা যাচ্ছে কি? হ্যালো। আচ্ছা, এইভাবে এই সেটআপে ক্লাস নেওয়ার আমাদের মানে এটা নতুন একটা এক্সপিরিয়েন্স। এভাবে ক্লাস নেওয়া আগে হয়নি, যেহেতু দেখি একটু চেষ্টা করে। আশা করি আপনারা এখন আসছেন ক্লাসে। আজকে আমরা যে টপিকসটা নিয়ে আমার আলোচনা করার কথা সেটা হচ্ছে ট্যুর ডেভেলপমেন্ট। ট্যুর ডেভেলপমেন্ট পড়ানোর জন্য আমরা আগে কয়েকটা জিনিস ক্লিয়ার করা দরকার। একটা দাঁতের মধ্যে কি কি স্ট্রাকচার থাকে যেগুলি ডেভেলপমেন্টের জন্য আমরা চিন্তা করি। একটা দাঁতের মধ্যে কিছু এপিথেলিয়াল স্ট্রাকচার আছে আর কিছু আছে কানেকটিভ টিস্যু। তাহলে একটা দাঁতের ডেভেলপমেন্টে এপিথেলিয়াল স্ট্রাকচার প্লাস কানেকটিভ টিস্যু স্ট্রাকচার দুইটা ডেভেলপমেন্টই দরকার। এখন টুথ ডেভেলপমেন্টের আমরা যখন প্রাইমারি স্ট্রাকচার চিন্তা করব, কোথা থেকে টুথ ডেভেলপমেন্ট শুরু হয়, তাহলে আমরা একটু স্লাইড দেখে আসি। টুথ ডেভেলপমেন্ট প্রাইমারি যে স্ট্রাকচারটা থেকে টুথ ডেভেলপমেন্ট স্টার্ট হয় সেই স্ট্রাকচারটার নাম হচ্ছে প্রাইমারি এপিথেলিয়াল ব্যান্ড। এই প্রাইমারি এপিথেলিয়াল ব্যান্ডটা কি? আমাদের ওরাল একটোডার্ম যে থাকে, ওরাল একটোডার্ম একটা নির্দিষ্ট স্টেজে যে ওরাল একটোডার্মের স্পেশাল কিছু সেল, সবগুলো না, বেজ লাইনের বেজাল যে সেলগুলো সেগুলো প্রলিফারেট করা শুরু করে স্পেসিফিক কিছু সেল, এবং এমন ভাবে প্রলিফারেট করে ফিউচার যে জ থাকবে সেই জ বরাবর তারা একটা এক্সট্রা থিকেনিং করে। প্রলিফারেশন মানে কি? এখানে মাইটোসিস হয়ে সেলের নাম্বার ইনক্রিজ করা। সেলের নাম্বার যখন ইনক্রিজ হয় তখন কি হয়? ওখানে একটা হর্সশু শেপ একটা এক্সট্রা এপিথেলিয়াল থিকেনিং দেখা যায়, যেটাকে আমরা বলতে পারি প্রাইমারি এপিথেলিয়াল ব্যান্ড। তাহলে এটা যদি আমরা একটা ডেফিনেশনের আকারে বলতে চাই তাহলে বলতে পারি আফটার 37 days of development a continuous thickened band of epithelium it forms around the future mouth. ফিউচার মাউথ, ভবিষ্যতে যেটা মাউথ হবে সেই মাউথের জ বরাবর, আপার আর লোয়ার জ বরাবর, প্রিজাম্পটিভ আপার এন্ড লোয়ার জ বরাবর একটা থিকেনিং হয়, যেটাকে আমরা প্রাইমারি এপিথেলিয়াল ব্যান্ড। এটা কেন হচ্ছে? ইনক্রিজ proliferation of the basal cell of the oral ectoderm, and এটা horseshoe shape। 7 থেকে যে কি হয়, এই প্রাইমারি এপিথেলিয়াল ব্যান্ডটা দুইটা ভাগে ডিভাইড হয়ে যায়। একটাকে আমরা বলতেছি ডেন্টাল ল্যামিনা, আরেকটাকে বলতেছি ভেস্টিবুলার ল্যামিনা। ডেন্টাল ল্যামিনাটা ফার্স্টে ফর্ম হয়, ভেস্টিবুলার ল্যামিনা সুন আফটার, এটা একটু পর পরই। এবং ডেন্টাল ল্যামিনাটা লিঙ্গুয়ালি লোকেটেড থাকে আর ভেস্টিবুলার ল্যামিনা বাইরের দিকে থাকে।
ডেন্টাল ল্যামিনাটার ফাংশন কি? একটা জিনিস মনে রাখতে হবে, ডেন্টাল ল্যামিনাটা দাঁতের একটোডার্মাল পোর্শন যতগুলি আছে, দাঁতের একটোডার্মাল পোর্শন, দ্যাট মিন্স এনামেল ফর্মেশনের জন্য এটা হচ্ছে প্রিমোডিয়াল প্রাইমারি স্ট্রাকচার। কার কার এনামেল ফর্মেশন করে? অবশ্যই এই জিনিসটাতে একটা কনফিউশন থাকে, ডেন্টাল ল্যামিনা তো প্রায় ডেসিডাস দাঁতের করে নাকি পার্মানেন্ট। এটা মনে রাখা দরকার, ডেসিডাস দাঁতেরও করে, পার্মানেন্ট দাঁতেরও করে। ডেসিডাস দাঁতগুলোর ফার্স্টে করতেছে আর পার্মানেন্ট দাঁতগুলোর করতেছে পরবর্তীতে। যে পার্মানেন্ট কোন দাঁতগুলির করতেছে? মোলারের করতেছে সাকসেশনাল টিথের, সাকসেসর টিথ যেগুলো সেগুলো করতেছে। মোলারের করতেছে হচ্ছে ডেন্টাল ল্যামিনার একটা, আমাদের জ যখন আস্তে আস্তে বড় হয় তখন ডেন্টাল ল্যামিনাটা আস্তে আস্তে ডিস্টালি, আমাদের জ গ্রোথের সাথে সাথে ডিস্টালি এক্সটেনশন হয়, সেই এক্সটেনশন থেকে আমাদের মোলার টিথ গুলো আসে। আর সাকসেসর টিথ গুলো আসে হচ্ছে সাকসেশনাল ল্যামিনা থেকে। সাকসেশনাল ল্যামিনাটা কিছুই না, যখন ডেসিডাস দাঁত তৈরি হয়, ডেসিডাস দাঁত তৈরি হওয়ার সময় ডেসিডাস দাঁতের ডিস্টালি একটা ফ্রি এন্ড থাকে, একটা এক্সটেনশন থাকে, সেইখান থেকে সেই এক্সটেনশন পরবর্তীতে টুথ বার হয়, সেটাকে আমরা বলি সাকসেশনাল ল্যামিনা। ডেন্টাল ল্যামিনাটা আলটিমেটলি কি করে, কতদিন পর্যন্ত কাজ করে, এবং ডেন্টাল ল্যামিনার আলটিমেট ফেট কি, এটা কি হয়? ডেন্টাল ল্যামিনাটা আমাদের ওরাল ক্যাভিটিতে এখানে 7th মান্থ থেকে মোটামুটি কাজ শুরু করে, এবং এই কাজটা আপ টু 5 ইয়ার্স প্লাস এই কাজটা তারা করতে থাকে। কি কাজ করে? এই দাঁতের স্ট্রাকচার তৈরি করার জন্য, এনামেল তৈরি করার জন্য। এরপরে যে দাঁতের যখন এনামেলটা তৈরি হয়ে যায়, তারপর সেই অংশের ডেন্টাল ল্যামিনাটা আস্তে আস্তে ফ্র্যাগমেন্ট হয়ে যায়, ছিঁড়ে ছিঁড়ে আলাদা হয়ে যায়, এবং এই ফ্র্যাগমেন্টস অফ ডেন্টাল ল্যামিনা আমাদের ওরাল ক্যাভিটির জ অথবা জিনজাইভার মধ্যে রয়ে যেতে পারে ক্লাস্টার, অ্যাজ এ ক্লাস্টার অফ এপিথেলিয়াল সেল, যেটা নরমালি ডিজেনারেট হয়ে যাওয়ার কথা, যেটা নরমালি ডিজেনারেট হয়ে যাওয়ার কথা, বাট অনেক সময় সেটা ডিজেনারেট হয় না, কিছু সময় রয়ে যায়। যখন রয়ে যায় তখন এই ডেন্টাল ল্যামিনার স্পেশাল সেলগুলোকে, এই জায়গায় এই সেলগুলোকে, ডিসক্রিট ক্লাস্টার অফ এপিথেলিয়াল সেলগুলোকে আমরা এপিথেলিয়াল পার্ল বলি। আবার কেউ কেউ এটাকে বলে সেল রেস্ট অফ সেরেস। এই জিনিসগুলি দিয়ে আসলে এই সেল রেস্ট অফ সেরেস অথবা এপিথেলিয়াল পার্ল, এইগুলির আসলে ফাংশন, তেমন কোনো ফাংশন নাই। ইদানিং এগুলি নিয়ে অনেক গবেষণা চলছে যে এখান থেকে এদের মধ্যে টুথ ডেভেলপমেন্টের, দাঁত তৈরি করার মতো অনেকগুলো পটেনশিয়াল রয়ে যায়। এই পটেনশিয়ালটা ইউজ করে এদেরকে টুথ ডেভেলপমেন্ট, আমাদের দাঁত পড়ে যাওয়ার পরে নতুন করে দাঁত ডেভেলপমেন্ট করার ব্যাপারে এগুলি সাহায্য করতে পারি কিনা সেটা নিয়ে অনেক রিসার্চ করছে, হয়তো ভবিষ্যতে এটা হবে। তবে এপিথেলিয়াল পার্ল গুলো অনেক সময় আমাদের কিছু প্যাথোলজি করে, যেমন এপিথেলিয়াল পার্ল থেকে অনেক সময় কোনো ইনফ্ল্যামেটরি রিঅ্যাকশন হলে অনেক সময় এপিথেলিয়াল পার্ল থেকে ইরাপশন সিস্ট হতে পারে, অথবা অডন্টোমা মানে হচ্ছে ডেন্টাল অরিজিন টিউমার, এই টাইপের হতে পারে, অথবা এই এপিথেলিয়াল পার্ল থেকে এক্সট্রা দাঁত তৈরি হতে পারে, সুপার নিউমারি টিথ তৈরি। আন্ডার গ্রাজুয়েটের জন্য এর থেকে বেশি লাগবে না, পোস্ট গ্রাজুয়েশনের জন্য আর একটু ডিটেলস পড়তে হবে এটা। এখন ভেস্টিবুলার ল্যামিনা সম্বন্ধে আমরা একটু জানি। ভেস্টিবুলার ল্যামিনার নামটা শুনেই বোঝা যাচ্ছে এটা কি করবে, ভেস্টিবুল অফ দ্য মাউথ তৈরি করতেছে। ভেস্টিবুল মানে হচ্ছে আমাদের টুথ বিয়ারিং যে এরিয়াটা আছে, টুথ বিয়ারিং এরিয়ার সাথে লিপ এবং চিকের এটার মাঝখানে যে ক্লেফটা, সেটা হচ্ছে ভেস্টিবুল। তো ভেস্টিবুলার ল্যামিনাটা ভেস্টিবুল তৈরি করে। কিভাবে করে? সেলস অফ দ্য ভেস্টিবুলার ল্যামিনা, ফার্স্টে সেলস অফ দ্য ভেস্টিবুলার ল্যামিনা প্রলিফারেশনটা হয়ে এইভাবে বাড়তে থাকে। বাড়ার পরে এই সেন্ট্রাল সেলগুলো, মাঝখানের সেলগুলো ডিজেনারেট হয়ে যায়। মাঝখানের সেন্ট্রাল সেলগুলো যখন ডিজেনারেট হয় তখন মাঝখানে একটা ক্লেফট ফর্মেশন হয়, যেটা পরবর্তীতে আমরা এটাকে ভেস্টিবুল অফ দ্য মাউথ বলি। ঠিক আছে, এখন টুথ ডেভেলপমেন্ট কিভাবে হয় সেটা আমরা জানি। টুথ ডেভেলপমেন্টের জন্য আগেই বলেছি দাঁতের স্ট্রাকচার, কিছু এপিথেলিয়াল স্ট্রাকচার আছে, কিছু কানেকটিভ টিস্যু স্ট্রাকচার আছে। কাজে দাঁত তৈরির জন্য দুইটা জিনিসই দরকার,
এপিথেলিয়াল কিছু পোর্শন দরকার যেটা এনামেল তৈরি করবে, আর কানেকটিভ টিস্যু পোর্শনটা তৈরি করবে ডেন্টিন, সিমেন্টাম, পাল্প, পেরিওডন্টাল লিগামেন্ট। তাহলে সবকিছু এগুলি দরকার। তো ডেভেলপমেন্ট আমাদের যখন টুথ ডেভেলপমেন্ট শুরু হয় তখন এপিথেলিয়াম আর কানেকটিভ টিস্যু, এপিথেলিয়াম আর কানেকটিভ টিস্যু এই দুটার মাঝখানে একটা ইন্টারাকশন দরকার। একজন আরেকজনকে ইন্টারাকশন করে এই দুজন মিলে একটা দাঁত তৈরির একটা প্রাইমারি স্ট্রাকচার যেটাকে আমরা বলি টুথ জার্ম, এটা ফর্মেশন করে, দেন দাঁতের বিভিন্ন স্ট্রাকচার তৈরি হয়। টুথ ডেভেলপমেন্টের বিভিন্ন স্টেজ আছে, এখানে আমরা বইয়ে যে স্টেজগুলো দেখি ডেভেলপমেন্টাল স্টেজ বলি। এই ডেভেলপমেন্টাল স্টেজটা মেইনলি দাঁতের ক্রাউন ফর্মেশনের সাথে সংযুক্ত, মানে হচ্ছে বার্ড স্টেজ, ক্যাপ স্টেজ, পেন স্টেজ। এটা শুধু দাঁতের ক্রাউনের শেপের উপর ভিত্তি করে দেওয়া হয়েছে, পরবর্তীতে রুট ফর্মেশন আলাদা করে হয়। এখানে কি হয়, তাহলে টুথ ডেভেলপমেন্ট starts as a result of epithelial and ectomesenchymal interaction. এখানে একটা মজার ব্যাপার আছে যে এপিথেলিয়াম এবং কানেকটিভ টিস্যুর যে ইন্টারাকশনের জন্য এই দাঁত তৈরির যে পটেনশিয়াল, এই ইনিশিয়াল পটেনশিয়ালটা প্রাইমারিলি থাকে হচ্ছে এপিথেলিয়ামের মধ্যে। ফার্স্ট আর্চের এপিথেলিয়াম, ফার্স্ট ব্রাঙ্কিয়াল আর্চের এপিথেলিয়ামের মধ্যে থাকে। ইটস আপ টু 11 days of embryonic life। 11 দিন পর্যন্ত ফার্স্ট আর্চের এপিথেলিয়াম অন্যান্য যে কোনো আর্চের একটোমেসেনকাইমের সাথে আমরা যদি ইন্টারঅ্যাক্ট করাই দিই, ফার্স্ট আর্চের এপিথেলিয়াম আমি লিম্বের একটোমেসেনকাইমের সাথে লাগাই দিলাম, তাহলে দেখা যাবে পায়ের মধ্যে দাঁত তৈরি হতে পারে। এটা হচ্ছে একটা মজার ব্যাপার। বাট 11 days পার হয়ে যাওয়ার পরে এই দাঁত তৈরির যে পটেনশিয়াল, টুথ ফর্মেশনের পটেনশিয়ালটা চলে যায় একটোমেসেনকাইমের মধ্যে। কোন একটোমেসেনকাইম? ফার্স্ট আর্চের একটোমেসেনকাইম। তখন ফার্স্ট আর্চের একটোমেসেনকাইম আমি যদি অন্য আর্চের এপিথেলিয়ামের সাথে লাগাই দিই, তাহলে ওইটা তখন সেই জায়গায় দাঁত তৈরি করতে হবে। তখন আবার ফার্স্ট আর্চের এপিথেলিয়াম অন্য আর্চের একটোমেসেনকাইমের সাথে ইন্টারঅ্যাক্ট করলে কিছু হবে না। যাই হোক, এটা এমনি জানার জন্য। এখানে কি হয়, ইন্টারঅ্যাকশন করার পরে at certain points along the dental lamina the ectodermal cells multiply more rapidly। এই যে horseshoe shape যে ডেন্টাল ল্যামিনাটা ছিল, এই ডেন্টাল ল্যামিনার কিছু কিছু পয়েন্টে ectodermal সেলগুলো মাল্টিপ্লাই করতে থাকে মোর র্যাপিডলি। কয়টা পয়েন্টে? আপার আর্চে 10টা পয়েন্টে, লোয়ার আর্চে 10টা পয়েন্টে। দ্যাট মিন্স 10টা 10টা 20টা যে ডিসিডাস দাঁত তৈরি হবে সেই জায়গায় কিছু outgrowth তৈরি হয়। It causes the formation of little outgrowth into the underlying mesenchyme। underlying mesenchyme এর মধ্যে কিছু outgrowth তৈরি হয়। এর ফলে কি হয়, proliferation হতেই থাকে, মানে ওই আউটগ্রোথটা আস্তে আস্তে বড় হতে থাকে। এনামেল অর্গান, ওটাকে আমরা বলতে পারি এনামেল অর্গান ইনক্রিজেস ইন সাইজ, এবং আরো একটোমেসেনকাইমের ভিতরে আস্তে আস্তে ঢুকতে থাকে। ঠিক আছে? দেন আমাদের দাঁতের টুথ এন্ড সাপোর্টিং স্ট্রাকচার সবকিছু তৈরি হয় যে জিনিসটা থেকে, সেই জিনিসটাকে আমরা বলতেছি টুথ জার্ম। এই টুথ জার্মের মধ্যে কি থাকে? আমরা দাঁত তৈরি হওয়ার জন্য যা যা থাকে, সব টুথ জার্ম থেকে আসে। এই টুথ জার্মের মধ্যে তাহলে একটা একটোডার্মাল একটা কম্পোনেন্ট থাকবে বা এপিথেলিয়াল কম্পোনেন্ট থাকবে, আরেকটা থাকবে একটোমেসেনকাইমাল কম্পোনেন্ট, যেটা থেকে কানেকটিভ টিস্যু পার্টটা তৈরি হয়। একটোডার্মাল কম্পোনেন্টটাকে আমরা বলি এনামেল অর্গান, আর একটোমেসেনকাইমাল কম্পোনেন্ট থাকে এখানে দুটো, একটা হচ্ছে ডেন্টাল প্যাপিলা, আরেকটা হচ্ছে ডেন্টাল ফলিকল অথবা স্যাক। এই এনামেল অর্গান এখান থেকে শুধু দাঁতের এনামেল তৈরি হয়, আর ডেন্টাল প্যাপিলা থেকে তৈরি হয় ডেন্টিন এবং পাল্প, আর ফলিকল থেকে তৈরি হবে কি? ফলিকল থেকে তৈরি হবে সিমেন্টাম, পেরিওডন্টাল লিগামেন্ট এবং অ্যালভিউলার বোন। Development of the tooth is a continuous process। এটার মধ্যে আসলে ভাগ করা ঠিক না, কিন্তু আমরা ডেসক্রিপশনের সুবিধার জন্য এটাকে সেভারাল মরফোলজিক্যাল স্টেজ, মরফোলজি মানে দেখতে যেমন, সেটার উপর বিভিন্ন রকম বিভিন্ন নাম দিয়ে ভাগ করতে পারি। এই নামগুলো কি? এই নামটা মেইনলি আমরা দেই হচ্ছে কার উপর ভিত্তি করে? এনামেল অর্গান যেটা আছে, মানে একটোডার্মাল কম্পোনেন্টটা কেমন শেপ নেয়
সেটার উপর ভিত্তি করে আমরা এই নামটা দিই। এই নামটা আমরা দিচ্ছি কেমন শেপ নেয় সেটার উপরই করে। এইটা তিনটা নাম আছে। একটা হচ্ছে ফার্স্ট স্টেজটাকে আমরা বলি বার্ড স্টেজ, এটা বার্ডের মতো মানে কুড়ির মতো দেখতে হয়। সেকেন্ড স্টেজটাকে আমরা বলি ক্যাপ স্টেজ, লাস্ট স্টেজটাকে আমরা বলি বেল স্টেজ। এখন বার্ড স্টেজ, ফার্স্ট যে স্টেজটা, প্রথম এপিথেলিয়াল আউটগ্রোথটা আস্তে করে একটোমেসেনকাইমের মধ্যে ঢুকে গেল, সেলের নাম্বার বাড়তেছে, বেড়ে ঢুকে গেল। সেলের নাম্বার বেড়ে ভিতরের দিকে ঢুকে কেন, উপরের দিকে আসে না কেন? কারণ আমরা আগেই বলছি যে প্রলিফারেশন হয় কোন সেলগুলো, বেসাল সেলগুলো, এবং প্রলিফারেশন হওয়ার পরেও সেটা তো ডেন্টাল ল্যামিনাটা তো অথবা এপিথেলিয়াল আউটপুটটা তো সাইডেও বড় হতে পারতো, সেটা হয় না কেন? এইটার কারণ হচ্ছে মাইটোটিক স্পিন্ডেল, যেটা যেভাবে ডিভিশন হয়, ডিভিশন হওয়ার যে প্লেনটা মাইটোটিক স্পিন্ডেলটা লম্বা লম্বি থাকে। তাহলে ডিভিশন হলে সেলের নাম্বার একটা সেল নিচে যাবে, একটা সেল উপরে, এইভাবে এইভাবে বাড়ে দেখে এটা ভিতর দিকে আস্তে আস্তে ইনসার্ট করে। তাহলে বার্ড স্টেজকে আমরা বলতে পারি ফার্স্ট এপিথেলিয়াল ইনকারশন ইনটু দা একটোমেসেনকাইম, মানে প্রথম এপিথেলিয়ামটা যখন একটা বার্ডের মতো শেপ করে একটোমেসেনকাইমের মধ্যে ঢুকে গেল, তখন সেটাকে আমরা বলতেছি বার্ড স্টেজ শুরু হলো। বার্ড স্টেজে আমাদের এনামেল অর্গানটা একটা ছোট্ট ওভয়েড সোয়েলিং এর মতো দেখা, ছোট্ট একটা গোল অথবা স্ফেরিক্যাল অথবা ওভার একটা সোয়েলিং এর মতো দেখা যায়, যেটাকে আমরা টুথ বার্ড বলতেছি। ঠিক আছে? আর এই টুথ বার্ডটা, এটা হচ্ছে টুথ বার্ড, আর এই টুথ বার্ডটা চারদিকে এসে এই যে একটোমেসেনকাইমাল সেলগুলো আছে, এই একটোমেসেনকাইমাল সেলগুলো যখনই বার্ডটা ভিতরে ঢুকে গেল, চার থেকে একটোমেসেনকাইমাল সেলগুলো এটার চারপাশে এসে ঘিরে ধরে। কিভাবে ঘিরে ধরে? এবং এখানে তাতে ক্রাউডিং হয়ে যায়। ক্রাউডিং হয় কারণ সেলগুলো কাছাকাছি আসে এবং সেলগুলো একটু মেসেনকাইমাল সেলগুলোর মধ্যে প্রলিফারেশন মানে মাইটোটিক অ্যাক্টিভিটি বাড়তে থাকে। এর ফলে একটু মেসেনকাইমাল সেলগুলো এই বার্ডের চারপাশে এসে ঘিরে এখানে একটা এক্সট্রা ডেনসিটি দেখা যায়। সেলুলার ডেনসিটি তখন এখানে বাড়তে থাকে। ইমিডিয়েটলি এই টুথবার্ডের চারপাশে এই সেলুলার ডেনসিটি বাড়াটাকে আমরা বলতে পারি কনডেনসেশন অফ দ্য একটু মেসেনকাইম। জাস্ট কিছু না, আমাদের দেশে কি হয়, বাইরের থেকে একটা লোক আসলো, একটা অপরিচিত গ্রামে যখন একটা ফরেনার যদি ঘুরতে আসে, তাহলে আমরা কি করি? ফরেনার যখনই গ্রামে ঘুরতে আসে, এমনি নর্মালি লোকজন রাস্তায় চলতেছে, যখনই একটা নতুন একটা কিছু আসলো, সব লোক যে ঘিরে ধরে তাকে দেখার চেষ্টা করে, একটা এরকম জিনিস। একটু মেসেনকাইমের মধ্যে হঠাৎ করে এপিথেলিয়াল একটা জিনিস চলে আসলো, ওইটাকে দেখার জন্য একটু মেসেনকাইমাল সেলগুলো চারপাশে আসে, এখানে ক্রাউডিং হয়। এই ক্রাউডিংটাকে আমরা বলতেছি এক কথায় একটোমেসেনকাইমাল কনডেনসেশন অফ দ্য একটোমেসেনকাইম। বার্ড স্টেজে এই এনামেল অর্গানটা, বার্ড স্টেজে যে এনামেল অর্গানের বার্ড স্টেজে এনামেল অর্গান দুইটা লেয়ার থাকে। এনামেল অর্গানকে অত বেশি লেয়ারে ভাগ করা যায় না। বাইরের দিকে পেরিফেরালি কিছু সেল থাকে, সেন্ট্রালি কিছু সেল থাকে। পেরিফেরালি যে সেলগুলো থাকে, লোকেটেড থাকে, সেগুলো লো কলামনার, আর সেন্ট্রালি যে সেলগুলো থাকে সেগুলি পলিকলামনার, মানে অনেকগুলো রেখা দিয়ে অনেকটা গোলাকার টাইপের একটা সেল। ঠিক গোলাকার না, স্ট্রেট লাইন থাকবে, কিন্তু অনেকগুলি বাহু থাকবে। এরকম সেন্ট্রালি লোকেটেড পলিগনাল সেল থাকবে, আর পেরিফেরালি লোকেটেড লো কলামনার সেল থাকবে। আর একটোমেসেনকাইমাল কনডেনসেশন, আর একটোমেসেনকাইমাল কনডেনসেশন যেটা ইমিডিয়েটলি সাবজাসেন্ট টু দা এনামেল অর্গান, সেটাকে আমরা বলতেছি ডেন্টাল প্যাপিলা। আর কনডেনসেশন যেটা সারাউন্ড করে বার্ড এবং ডেন্টাল প্যাপিলা, সেটাকে আমরা বলতেছি ডেন্টাল ফলিকল। মানে এখানে কনডেনসেশন জাস্ট এনামেল অর্গানের ঠিক নিচে যে একটোমেসেনকাইমাল কনডেনসেশন, এই পোরশনটা, এটাকে আমরা বলতেছি ডেন্টাল প্যাপিলা। আর চারপাশে এই ডেন্টাল প্যাপিলা প্লাস হচ্ছে এনামেল অর্গান, দুইটাকে ঘিরে যে কনডেনসেশন একটোমেসেনকাইমাল, সেটাকে আমরা বলতেছি ডেন্টাল ফলিকল। এখন ক্যাপ স্টেজ, এই বার্ডটা ইনিশিয়ালি খুবই ছোট থাকে। এই বার্ডটা আস্তে আস্তে বড় হয়ে একটা দাঁতের শেপ হতে হবে। এই দাঁতের শেপ যখন বার্ড হতে যায়, তখন তার এই প্রলিফেরেটিভ অ্যাক্টিভিটি
মানে মাইটোসিস করার এই মাইটোসিসটা চলতে থাকে, সেলের নাম্বার বাড়তে থাকে। বাট সব জায়গায় টুথ পাডের প্রত্যেকটা অংশে একইভাবে মাইটোসিস হয় না। মাইটোসিসের আনইকুয়াল মাইটোসিস হয়। কোন জায়গায় মাইটোসিস সেলের নাম্বার 1টার থেকে হয়তো 16টা হয়ে যাচ্ছে, পাশের জায়গাটা হয়তো 1টার থেকে 2টা হচ্ছে অথবা 4টা হচ্ছে। এই আনইকুয়াল ডিফারেন্সিয়াল সেল ডিভিশন হওয়ার জন্য এই টুথ বার্ডের শেপ যে ইনিশিয়ালি যে বার্ডের মতো ছিল, মানে ফুলের কুড়ির মতো ছিল, সেই শেপটা চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ হয়ে অনেকটা ক্যাপের মতো একটা শেপ নেয়। তখন যখন ক্যাপের মতো শেপ নেয় তখন এই স্টেজটাকে আমরা বলি ক্যাপ স্টেজ। তাহলে ডিফারেন্সিয়াল সেলুলার ডিভিশন ইন দ্য এপিথেলিয়াল বাড causes a change in its shape which then become cap shaped. Cap shaped হলে কি হয়? It is characterized by a shallow invagination on the deep surface of the epithelial outgrowth. Epithelial outgrowth, এই যে epithelial outgrowth, এটা ডিপ সারফেসে একটা হালকা একটা ইনভেজিনেশন, একটা কনকেভিটি দেখা যায়। এখানে এপিথেলিয়াল আউটপুটটা তো আগের মতোই এনামেল অর্গান, আর যে কনকেভিটি অফ দ্য এনামেল অর্গানে একটু মেসেনকাইমাল সেলটা আবারও নাম্বারে ইনক্রিজ করতে থাকে, এন্ড এটাকে দেখতে তখন অনেকটা কনডেন্স বল অফ একটোমেসেনকাইমের মতো লাগে। একটোমেসেনকাইম একটা বলের মতো লাগে, এটাকে আমরা তখন ডেন্টাল প্যাপিলা বলতেছি। এই পোরশনে এসে ক্যাপ স্টেজে এসে ক্লিয়ারলি এনামেল অর্গানের তিনটা স্ট্রাকচার আলাদা আলাদা করে চেনা যায়। বার্ড স্টেজে যেটা অত সহজ না, ক্যাপ স্টেজে সহজভাবে চেনা যায়, কারণ কনকেভিটি অফ দ্য এনামেল অর্গানে যে একটোমেসেনকাইমটা থাকতেছে সেটাকে আমরা ডেন্টাল প্যাপিলা বলতেছি, এবং কনডেন্স একটোমেসেনকাইম দ্যাট লিমিটস অর সারাউন্ড দ্য এনামেল অর্গান এন্ড ডেন্টাল প্যাপিলা, তখন সেটাকে আমরা ডেন্টাল ফলিকল বলতেছি। এবং এই পোরশনে ফিব্রিলার কম্পোনেন্ট ফাইবারের পরিমাণটা একটু বেশি থাকে, ডেন্টাল ফলিকল অর স্যাপ। তাহলে এই যে কনডেন্স একটোমেসেনকাইম জাস্ট বার্ডের নিচে এই কনকেভিটিতে এই জায়গাটা এই যে বলের মতো, এটাকে আমরা বলতেছি ডেন্টাল প্যাপিলা, আর চারপাশের অংশটাকে বলতেছি ডেন্টাল ফলিকল। এই স্টেজে এসে ক্যাপ স্টেজে এনামেল অর্গানের লেয়ার হয়ে যায়। ক্যাপ স্টেজে যে এনামেল অর্গানে আমাদের তিনটা লেয়ার পাওয়া যায়। কি কি? একটা হচ্ছে আউটার এনামেল এপিথেলিয়াম, একটা ইনার এনামেল এপিথেলিয়াম, আর একটা হচ্ছে স্টেরেট রেটিকুলাম। আউটার এনামেল এপিথেলিয়াম আমরা কোনটাকে বলতেছি? আউটার এনামেল এপিথেলিয়াম হচ্ছে এখানে যখন এখানে একটা কনকেভিটি হয়ে যাচ্ছে, এখানে যখন একটা কনকেভিটি হয়ে যাচ্ছে আর এই জায়গাটা হয়ে যাচ্ছে কনভেক্স। এই কনভেক্স যে অংশটা আছে, কনভেক্স অংশটা, এটাকে আমরা বলতেছি আউটার এনামেল এপিথেলিয়াম। কনকেভিটি অফ দা এনামেল অর্গানে এই জায়গার এই সেল লেয়ারটাকে আমরা বলতেছি ইনার এনামেল এপিথেলিয়াম, আর মাঝখানের সেলগুলোকে আমরা বলতেছি স্টেলেট রেটিকুলাম। আউটার এনামেল এপিথেলিয়ামের সেলগুলো অনেকটা কিউবয়েডাল সেল, আর ইনার এনামেল এপিথেলিয়ামের সেলগুলো টল কলামনার, শর্ট কলামনার হতে পারে, পরবর্তীতে টল কলামনার হয়ে যায়। আর সেন্ট্রাল সেলগুলোকে আমরা স্টেলেট রেটিকুলাম বলতেছি, মানে হচ্ছে এই সেলগুলো অনেকটা স্টারের মতো, স্টার শেপ। এখন আমরা তো বলেই ফেললাম যে স্টেলেট রেটিকুলাম সেলগুলো স্টার শেপ। স্টেলেট রেটিকুলাম সেলগুলো স্টার শেপ আমরা কেন বলতেছি? স্টেলেট রেটিকুলাম সেলগুলোকে স্টার শেপ বলার কারণটা কি? পলিগোনাল যদিও এখানে হয় নাই, আমার ছবি আঁকার হাত মোটেই ভালো না, যাই হোক, পলিগোনাল যদিও হয় নাই, এই সেলগুলো স্টেলেট রেটিকুলাম সেল ধরেন আপনারা। স্টেলেট রেটিকুলাম সেলগুলোর এই যে মাঝখানে এইগুলো আমি জাংশনাল কমপ্লেক্স হিসেবে দেখিয়েছি, মানে হচ্ছে এটা ডেসমোজোমাল জাংশন। এপিথেলিয়াল সেলগুলোর একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এরা একজন আরেকজনের সাথে লেগে থাকে ডেসমোজোমাল জাংশন থেকে, আর এনামেল অর্গানের মাঝখানে সবই এপিথেলিয়াল সেল। তা এই সেন্ট্রাল সেলগুলোকে আমরা বলছিলাম পলিগোনাল সেল। এই সেন্ট্রাল সেলগুলো এনামেল অর্গানের এই সেন্ট্রাল সেলগুলো একটা স্পেশাল প্রপার্টি হচ্ছে এরা একজন আরেকজনের সাথে ডেসমোজোমাল জাংশন, যে কোনো এপিথেলিয়াল সেলই ডেসমোজোমাল জাংশন দিয়ে লেগে থাকবে, ডেসমোজোমাল জাংশন আছে এখানে। আর এই সেলগুলো স্পেশালি একটা জিনিস
সিক্রেট করে, সিনথেসাইজ করে এবং সিক্রেট করে, সেটা হচ্ছে গ্লাইকোজ অ্যামাইনোগ্লাইকেন। গ্লাইকোজ অ্যামাইনোগ্লাইকেন সিনথেসাইজ করে এবং সিক্রেট করে। সিক্রেট করে মানে হচ্ছে সেলের বাইরে সিক্রেট করে। এখানে সেলের বাইরে কোথায় সিক্রেট করবে? এক্সট্রা সেলুলার স্পেসে। আর এই গ্লাইকোজ অ্যামাইনোগ্লাইকেন যদি এইখানে সিক্রেট করে, গ্লাইকোজ অ্যামাইনোগ্লাইকেন, এই গ্লাইকোজ অ্যামাইনোগ্লাইকেনের একটা প্রপার্টি হচ্ছে সে হচ্ছে হাইড্রোফিলিক একটা ম্যাটেরিয়াল, মানে সে পানি খুব পছন্দ করে। সে পানির জন্য তখন কি করে, এনামেল অর্গানের বাইরে চারপাশে যা আছে যেখান থেকে সে ফ্লুইড অ্যাট্রাক্ট করতে পারবে সেখান থেকে সে ফ্লুইড অ্যাট্রাক্ট করে এবং ফ্লুইডটাকে সে এনামেল অর্গানের ভিতরে নিয়ে আসে। ভিতরে নিয়ে আসলে সেই এক্সট্রা সেলুলার স্পেসে তখন ফ্লুইডের পরিমাণ বাড়তে থাকে, এখানে ফ্লুইড জমা হচ্ছে। ফ্লুইড জমা হওয়ার পরে এই সেলের মেমব্রেনের বাইরের দিকে একটা প্রেসার পড়ে। মেমব্রেনের বাইরের দিকে যত ফ্লুইড বাড়তে থাকে মেমব্রেনের বাইরের দিকে প্রেসার পড়ে। মেমব্রেনের বাইরের দিকে যখন প্রেসার পড়ে তখন মেমব্রেনটা ভিতরের দিকে একটু এইরকম বাঁকা বাঁকা শেপ হয়ে যায়। বাঁকা বাঁকা শেপ হওয়ার জন্য এটা সেলগুলোকে এই ফ্লুইডের প্রেসার একটা আরেকটার থেকে আলাদা করে দিতে চায়, বাট তারা পুরোপুরি আলাদা হয় না। পুরোপুরি আলাদা না হওয়ার জন্য, কেন আলাদা হয় না? কারণ তাদের মধ্যে একটা জাংশন আছে, একটা বন্ধন আছে, ডেসমোজোমাল জাংশন। এই ডেসমোজোমাল জাংশন থাকার জন্য তারা আলাদা হয় না, বাট প্রত্যেকটা মেমব্রেনের উপর, সেল মেমব্রেনের আউটসাইডে একটা প্রেসার পড়ে। প্রেসার পড়ে তারা একটা আরেকটার থেকে অ্যাপার্ট হতে চায়, বাট জাংশনের জন্য আটকে থাকে। এই জন্য সেলগুলোর মেমব্রেনের শেপটা এমন একটু বাঁকা বাঁকা হয়ে যায়। এখন এই জিনিসটা অনেকটা স্টারের মতো শেপ হয়ে যায়, এই জন্য স্টেলেট রেটিকুলাম সেলগুলো স্টার শেপ। মানে এটাকে আমরা যদি বলি, কিভাবে বলা যায়, the cells of the center of the enamel organ কি করে, synthesize and secrete glycose aminoglycan into the extracellular space অথবা extracellular compartment of the epithelial cell. Glycose aminoglycans are hydrophilic, এটা মনে রাখতে হবে। গ্লাইকোজ অ্যামাইনোগ্লাইকেন হচ্ছে হাইড্রোফিলিক and they pull water into the enamel organ. এনামেল অর্গানে যখন তারা ওয়াটার নিয়ে আসলো, সে ইনক্রিজ অ্যামাউন্ট অফ ফ্লুইড কি করবে, ইনক্রিজেস দ্য ভলিউম অফ দ্য এক্সট্রাসেলুলার কম্পার্টমেন্ট অফ দ্য এনামেল অর্গান এন্ড দ্য সেন্ট্রাল সেলস, এন্ড দ্য সেন্ট্রাল সেলস আর ফোর্স অ্যাপার্ট, একটা আরেকটা থেকে দূরে চলে যেতে চেষ্টা করে। কিন্তু as they retain the connections with each other through the desmosomal junction, they did not force apart, but they become star shaped. মোটামুটি এরকমই। এটা আপনারা 10 ক্যাটে এই সম্বন্ধে একটু ভালো আইডিয়া পাবেন, 10 ক্যাট বইটা ফলো করবেন। ক্যাপিস্টেজের আরেকটা মজার জিনিস, ক্যাপিস্টেজে কিছু টেম্পোরারি স্ট্রাকচার দেখা যায় টুথ ডেভেলপমেন্টের সময়, যেগুলো কিছু স্ট্রাকচার ক্যাপিস্টেজ শেষ হওয়ার সাথে সাথে স্ট্রাকচারগুলো ডিসঅ্যাপিয়ার করে, আর কিছু স্ট্রাকচার ক্যাপিস্টেজের শেষে এনামেল ডেন্টিন ফর্মেশন হওয়ার ঠিক আগে আগে ডিসঅ্যাপিয়ার করে। এই স্ট্রাকচারগুলো কি, কমন তিনটা স্ট্রাকচারের নাম আমি এখানে লিখেছি। এছাড়াও আছে কিছু, এনামেল নচ, এনামেল কর্ড এন্ড এনামেল নিকি। এনামেল নটটা কি? এনামেল নচ একটু
এনামেল নট। এনামেল নট হচ্ছে এনামেল অর্গানের ঠিক সেন্ট্রাল কিছু সেল হঠাৎ করে মনে হয় অনেক বেশি একসাথে লেগে আছে, ডেন্সলি প্যাকড সেন্ট্রাল সেল অফ দ্য এনামেল নট, সেটাকে আমরা বলতেছি এনামেল অর্গান, সেটাকে আমরা বলছি এনামেল নট। এগুলিকে বলা হচ্ছে রিজার্ভার অফ দ্য নন ডিভাইডিং সেল অফ দ্য এনামেল অর্গান। এনামেল অর্গানটাকে বড় করার জন্য এই সেলগুলো পরবর্তীতে ডিভাইড হয়ে এনামেল অর্গানটা আস্তে আস্তে বড় হতে পারে। এটা ফাংশন কি? কেউ কেউ এটাকে বলতেছে সিগন্যালিং সেন্টার, কিন্তু মেইন ফাংশন এখন যেটা আমরা বলি সেটা হচ্ছে হেল্পিং কাসপাল মরফোজেনেসিস, মানে হচ্ছে দাঁতের কাস্টটা কোথায় তৈরি হবে, কাস্টটা দেখতে কেমন হবে সেটা ফিক্স করে হচ্ছে এনামেল নট। এই এনামেল নটই যদি এনামেল নট সাধারণত ইন্টারনাল ডেন্টাল এপিথেলিয়ামের কাছে থাকে, ইন্টারনাল এনামেল থেকে ইন্টারনাল ডেন্টাল এপিথেলিয়াম থেকে এনামেল নটের যদি এরকম থিকেন্ড অথবা ডেন্সলি প্যাকড সেলের একটা এক্সটেনশন যদি এক্সটার্নাল ডেন্টাল এপিথেলিয়ামের দিকে যায়, তখন সেই জিনিসটাকে আমরা বলবো এনামেল কর্ড। ভার্টিক্যাল এক্সটেনশন অফ দ্য এনামেল নট টুয়ার্ডস দ্য আউটার এনামেল ইজ এনামেল কর্ড। আর এটা যদি আউটার এনামেল এপিথেলিয়াম পর্যন্ত পৌঁছে যায়, তখন সেটাকে আমরা এনামেল সেপ্টাম বলতে পারি। যদি পৌঁছে যায় তখন সেটাকে আমরা এনামেল সেপ্টাম পর্যন্ত বলতে পারি। আরেকটা স্ট্রাকচার হচ্ছে এনামেল নিকি। এনামেল নিকি স্ট্রাকচারটা আসলে কেউ কেউ হয়তো বলে এনামেল নিকি আসলে একটা স্ট্রাকচার, আবার কেউ কেউ বলে এটা হিস্টোলজিক্যাল ফল্ট। অনেক সময় হিস্টোলজিক্যাল সেকশনে এটা দেখা যায়, স্পষ্ট দেখা যায় হিস্টোলজি সেকশনে, দেখে মনে হবে যে ডেন্টাল ল্যামিনা যেটা দিয়ে ডেন্টাল ল্যামিনা যে স্ট্র্যান্ডটা দিয়ে টুথ জামটা মানে হচ্ছে টুথ পার্টটা ওরাল এপিথেলিয়ামের সাথে আটকানো আছে, সেটা একটা সিঙ্গেল স্ট্র্যান্ড দিয়ে আটকানো নাই, ডাবল স্ট্র্যান্ড দিয়ে আটকানো, মাঝখানে কিছু কানেকটিভ টিস্যু অথবা একটোমেসেনকাইমাল সেল রয়ে গেছে। তখন সেই জিনিসটা কে আমরা তখন বলতেছে হচ্ছে এনামেল নিকি। এই স্ট্রাকচারটা আসলে আসলে ব্যাপারটা কেমন হয় আমি আপনাদের একটু বোঝানোর চেষ্টা করি। এভাবে বোঝানো একটু কষ্টকর। একটা সিঙ্গেল স্ট্র্যান্ড দিয়ে টুথবারটা ওরাল এপিথেলিয়ামের সাথে আটকানো ডেন্টাল ল্যামিনার, এইরকম না ভেবে আপনারা যদি ভাবেন এরকম একটা শীত অফ ডেন্টাল ল্যামিনার থেকে আপনারা এরকম একটা শীত ভাবেন, একটা কাগজের শীত। কারণ হচ্ছে একটা সিঙ্গেল লেয়ার অফ এপিথেলিয়াল সেল না, অনেকগুলি লেয়ার আছে। এটা হয়তো বা অনেক ম্যাক্রোস্কোপিক, অনেক বড় জিনিস দেখাচ্ছি, ওটা হয়তো ছোট, কিন্তু তারপর আপনার একটা শীটের মতো ভাবে। এই শীটটা দিয়ে এই জায়গাটায় হয়তোবা এনামেল অর্গানটা আটকানো আছে, টুথবারটা আটকানো আছে। তো এই শীটটা যে সবসময় এরকম স্ট্রেইট থাকবে, আমি সেকশন এই বরাবর করব সেরকম না। অনেক সময় শীটটা এরকম ভাঁজ করতে পারে, ঠিক কিনা? এরকম একটা ভাঁজ হবে শীটের মাঝখানে, এরকম একটা ভাঁজ হবে। ভাঁজ হওয়ার পরে আপনি যদি সেকশন এই বরাবর করেন, তখন দেখা যাবে এই জায়গায় একটা দেখা যাচ্ছে, এই জায়গায় একটা দেখা যাচ্ছে, মাঝখানের জায়গাটা হয়তো ফাঁকা হয়ে গেছে, মাঝখানের জায়গাটা আসে না, এই জায়গাটা কাটার ফলে এই জায়গাটা বাদ হয়ে গেছে, বাট নিচের দিকে এনামেল অর্গানটা দেখা যাচ্ছে। এই জায়গাটা তখন মনে হবে এই সিঙ্গেল একটা স্ট্র্যান্ড দিয়ে না, মনে হবে দুইটা স্ট্র্যান্ড দিয়ে আটকানো, তখন অনেকটা এইরকম টাইপের একটা জিনিস দেখা যেতে পারে। মাঝখানে যে ফাঁকা জায়গাটা, ওই জায়গাটায় তখন কিছু একটোমেসেনকাইমাল সেল দেখা যাবে। কারণ আমাদের ডেন্টাল ল্যামিনার চারপাশে, ডেন্টাল ল্যামিনা যখন হয়, ডেন্টাল ল্যামিনার চারপাশে কি থাকে, একটা টুথবারের চারপাশে আছে একটোমেসেন। এই একটোমেসেনকাইম যখন আপনি কাটার পরে মাঝখানে যখন একটা ফাঁকা জায়গা থেকে গেল, ফাঁকা জায়গাটাতে তখন আসলে যখন স্লাইড তৈরি করবেন, তখন আলটিমেটলি কি দেখা যাবে, একটা একটোমেসেনকাইমাল সেল। ঠিক আছে? আমাদের যেটা সবচেয়ে থেকে বড় সমস্যা হয়, আমরা টুথ ডেভেলপমেন্টের বিভিন্ন রকম ছবি দেখি, বিভিন্ন রকমই করি, বাট একটা টুথ বাডের অথবা টুথ চার্মের স্ট্রাকচারটা কি সেটা বুঝতে আমাদের কষ্ট হয়। কারণ কি, আমরা বইয়ে যে ছবিগুলো দেখি সেগুলি সব হচ্ছে 2 ডাইমেনশনাল। আসলে টুথ ডেভেলপমেন্ট 2 ডাইমেনশনাল করে চিন্তা করলে টুথ ডেভেলপমেন্টটা বোঝা কষ্ট। টুথ ডেভেলপমেন্টের টুথ চার্মটা আসলে একটা 3 ডাইমেনশনাল স্ট্রাকচার আপনার চিন্তা।
থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচারটা এরকম একটা ক্যাপ স্টেজের, মনে করেন এখানে একটা আছে, এটা একটা থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচার, মনে করেন এটা একটা ক্যাপ স্টেজের একটা ট্রুথ বার, থ্রি ডাইমেনশনাল, ঠিক আছে। এটা আউটার এনামেল এপিথেলিয়াম, এইদিকে দেখেন একটা কনকেভিটি আছে, এটা এই কনকেভিটি যে জায়গায় এপিথেলিয়াম আছে সেটা হচ্ছে কনকেভিটির এপিথেলিয়ামটা হচ্ছে ইনার এনামেল এপিথেলিয়াম, এটা আউটার এনামেল এপিথেলিয়াম, আর এটার মাঝখানে আমি দেখাতে পারিনি, মাঝখানেরটা হচ্ছে স্টেলেট রেটিকুলাম। এইটাকে যখন আমরা এইভাবে সেকশন করব তখন সেকশনটা আপনি কি রকম দেখতে পাবেন, যখন এটাকে আমরা স্লাইড তৈরি করার জন্য সেকশন করব, ছোট করে একটা পাতলা করে সেকশন করব, less than 10 মাইক্রন সেকশন করব, তখন আপনার সেকশনটা হয়ে যাবে আলটিমেটলি এরকম এরকম টাইপের একটা জিনিস হয়ে যাবে সেকশনটা। তখন এটাকে আমরা বলবো আউটার এনামেল এপিথেলিয়াম, এটাকে বলবো ইনার এনামেল এপিথেলিয়াম, মাঝখানে সেলগুলোকে বলবো স্টেলেট রেটিকুলাম। ঠিক আছে, জাস্ট আপনাদের বোঝানোর জন্য একটু, এটা আসলে ক্লাসে ব্ল্যাকবোর্ডে এবং এইসব মডেল একসাথে কম্বিনেশন করে ভালো বোঝানো যায়। আমি এরকম ক্লাসের সাথে আসলে পরিচিত না, আমি জানি না আপনারা কতটুকু বুঝতেছেন, আমি রেসপন্স পরে শুনবো আপনাদের কি কেমন কি করলে পরবর্তীতে একটু ভালো করে আপনাদের বোঝানোর চেষ্টা করা যায়, আমি চেষ্টা করব। তাহলে এনামেল নিউক্লিটা হচ্ছে একটা অ্যাপারেন্ট স্ট্রাকচার ইন হিস্টোলজিক্যাল সেকশন। শীট লাইক এনামেল অর্গান, আমি যেটা বললাম ডেন্টাল ল্যামিনারটাকে আপনার সিঙ্গেল স্ট্র্যান্ড না চিন্তা করে একটা শীটের মতো চিন্তা করেন, শীটের মতো, শীট লাইক স্ট্রাকচার, মানে একটু আগে দেখালাম যেরকম এরকম শীটের মতো। শীট লাইক ডেন্টাল ল্যামিনা often contains concavity filled with ectomesenchymal cell, connective tissue cell. A section যদি এই লেভেলে যদি সেকশন করে, section through this arrangement create the impression that the tooth germ has a double attachment to the oral epithelium by two separate strands. আসলে তা না, এটাই মাঝখানে ভাঁজ হয়ে যাওয়ার জন্য আমরা এইখান দিয়ে সেকশন করার জন্য মনে হচ্ছে এখানে একটা স্ট্র্যান্ড, এখানে একটা স্ট্র্যান্ড, দুইটা স্ট্র্যান্ডে আটকানো আছে, এরকম জিনিস। তাহলে অনেকটা এরকমই। তা আমরা এটাকে যদি আমরা একটা ছবি দেখি, ছবিটা অনেকটা এরকম, এখানে যদিও অনেকগুলি স্ট্র্যান্ড দেখাচ্ছে, একটা দুইটা তিনটা, আমরা ধরে নিই এইরকম একটা স্ট্র্যান্ড, এইরকম একটা স্ট্র্যান্ড, দুইটা স্ট্র্যান্ড দিয়ে করছে, মাঝখান বরাবর কিছু কানেকটিভ টিস্যু ectomesenchymal সেল রয়েছে। এখানে আপনারা খেয়াল করেন এটা এনামেল অর্গান, এটা ডেন্টাল প্যাপিলা, চারপাশে ডেন্টাল ফলিকল, ডেন্টাল প্যাপিলা ডেন্টাল ফলিকল সবই ectomesenchymal সেল। তাহলে আজকে আমি আপাতত এই জিনিসগুলোই, এখন আপনাদের যদি একটু কোনো ব্যাপারে কোনোটা একটু বোঝার সমস্যা থাকে একটু যদি বলেন, আমি চেষ্টা করতে পারি আপনাদের করার জন্য। এখন তাহলে টুথ ডেভেলপমেন্ট বোঝার জন্য আমরা কি কি জিনিস করলাম। টুথ ডেভেলপমেন্ট আমরা পুরো জিনিসটা যদি বলি, টুথ ডেভেলপমেন্ট স্টার্ট হয় কোথা থেকে? টুথ ডেভেলপমেন্ট স্টার্টিং হচ্ছে প্রাইমারি এপিথেলিয়াল ব্যান্ড নামে একটা স্ট্রাকচার তৈরি হচ্ছে, প্রাইমারি এপিথেলিয়াল ব্যান্ড, সেখান থেকে টুথ ডেভেলপমেন্ট শুরু হচ্ছে। কত দিনে? 6 উইক। এখন 6 উইকে বোঝার জন্য আমরা কি জিনিস করলাম? ডেভেলপমেন্ট আমরা পুরো জিনিসটা যদি বলি, টুথ ডেভেলপমেন্ট স্টার্ট হয় কোথা থেকে? টুথ ডেভেলপমেন্ট স্টার্টিং প্রাইমারি এপিথেলিয়াল ব্যান্ড নামে একটা স্ট্রাকচার তৈরি হচ্ছে, প্রাইমারি এপিথেলিয়াল ব্যান্ড, সেখান থেকে টুথ ডেভেলপমেন্ট শুরু হচ্ছে। সরি, লাইনটা একটু ডিস্টার্ব করছে। আচ্ছা, তাহলে টুথ ডেভেলপমেন্টের প্রাইমারি একটা স্ট্রাকচার থেকে টুথ ডেভেলপমেন্ট শুরু হচ্ছে, যেটা আমরা প্রাইমারি এপিথেলিয়াল ব্যান্ড বলতেছি। এই প্রাইমারি এপিথেলিয়াল ব্যান্ডটা কোথায় হচ্ছে? ফিউচার যেই ওরাল ক্যাভিটি হবে, এই ওরাল ক্যাভিটির লোয়ার জ আর আপার জ বরাবর একটা এপিথেলিয়াল থিকেনিং হচ্ছে, যেখান থেকে তৈরি হচ্ছে প্রাইমারি এপিথেলিয়াল ব্যান্ড। হর্সু শেপ থিকেনিং, নিচেরটাও উপরেরটাও, দুটাকে আমরা বলতেছি প্রাইমারি এপিথেলিয়াল ব্যান্ড, ব্যান্ডের অংশ।
এই থিকেনিংটা কেন হয়? যে কোনো জায়গা ঠিক হবে সেখানে যদি সেলের নাম্বার বাড়ে, তাহলে এখানে কি সেলের নাম্বার বাড়বে? এপিথেলিয়াল সেল। এপিথেলিয়াল সেলের নাম্বার বাড়ছে, তাই একটা এপিথেলিয়াল একটা থিকেনিং হচ্ছে। এই থিকেনিংটাকে আমরা বলতেছি ডেন্টাল ল্যামিনা। প্রাইমারি এপিথেলিয়াল ব্যান্ড তৈরি হচ্ছে ওরাল অ্যাক্টোডার্ম থেকে থিকেনিং হয়ে। ওরাল অ্যাক্টোডার্মের মধ্যে কিছু কিছু জায়গা যেগুলি দাঁত তৈরি করবে, ওরাল অ্যাক্টোডার্মের মধ্যে ওই প্রাইমারি এপিথেলিয়াল ব্যান্ডের মধ্যে কিছু কিছু জায়গা যেগুলি পরবর্তীতে শুধু দাঁত তৈরি করার জন্য ডেডিকেটেড হবে, তারা থিকেন্ড হয়ে তৈরি করবে ডেন্টাল ল্যামিনা। এর সাথে সাথে একটা অংশ সামনের দিকে অ্যান্টিরিয়রলি আরেকটা অংশ আরেকটা থিকেনিং হবে এপিথেলিয়ামের মধ্যে, যেটাকে আমরা বলতেছি ভেস্টিবুলার ল্যামিনা। ভেস্টিবুলার ল্যামিনার থেকে ভেস্টিবুল অফ দ্য মাউথ তৈরি হবে, আর ডেন্টাল ল্যামিনার থেকে তৈরি হবে দাঁতের স্ট্রাকচার। কোন দাঁতের স্ট্রাকচার? দাঁতের কোন স্ট্রাকচার? ডেন্টাল ল্যামিনার থেকে দাঁতে শুধু এপিথেলিয়াল একটোডার্মাল স্ট্রাকচার তৈরি হবে, দ্যাট মিন্স এনামেল। বাট এটা একই সাথে সাথে আরেকটা কাজ করে, একটোমেসেনকাইমের সাথে ইন্টারঅ্যাকশন করে। একটোমেসেনকাইমকে বলে যে তোমরাও আমাদের সাথে আসো, আমরা একসাথে মিলে দাঁতটা তৈরি করি। এই জন্য যখনই সে একটা ইনিশিয়েশন পেয়ে, ইন্টারঅ্যাকশনের জন্য একটা ইনিশিয়েশন পেয়ে ভিতরে যখন চলে যায়, আরো সেলের নাম্বার বাড়ার ফলে একটা এপিথেলিয়াল আউটগ্রোথ হয়ে যখন একটোমেসেনকাইমের ভিতরে সে সিঙ্ক করে, ভিতরে ঢুকে যায়, তখন চারপাশে একটোমেসেনকাইম সেল আসে দাঁত তৈরিতে সাহায্য করার জন্য। এই প্রাইমারি যে স্ট্রাকচারটা বার্ডের মতো অথবা ফুলের কুড়ির মতো যে স্ট্রাকচারটা হয়, সেটাকে আমরা বলতেছি টুথ পার্ট, এবং এই স্টেজটাকে তখন আমরা বলতেছি বার্ড স্টেজ। বার্ড স্টেজে হওয়ার পরে মানে কুড়ির মতো একটা স্ট্রাকচার হলো, তারপরে সেলের নাম্বার কন্টিনিউয়াস আরো বাড়তে থাকে, কন্টিনিউয়াস বাড়তে থাকে। সেলের নাম্বার বেড়ে টুথপাডটা আস্তে 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 বড় হয়, কিন্তু এই বাড়ার পরিমাণ টুথপাডের সব জায়গায় সেম হয়, কোনো জায়গায় বেশি কোনো জায়গায় কম, কোনো জায়গায় বেশি কোনো জায়গায় কম। এই জিনিসটাকে আমরা বলতে পারি ডিফারেন্সিয়াল প্রলিফারেশন অথবা আনইকুয়াল প্রলিফারেশন, হোয়াটএভার ইউ সে। এর ফলে এই টুথপাডটা যে কুড়ির মতো ছিল সেটা আর বাটটা তখন আর কুড়ির মতো থাকে না, তখন সেটা ক্যাপের মতো একটা শেপ হয়ে যায়। তখন চারদিকে যে একটা গোলাকার ভাব ছিল সেটা না হয়ে আন্ডার সারফেস, যে ভিতরের সারফেসটা, ভিতরের সারফেসে যেটা ওরাল এপিথেলিয়াম থেকে দূরে থাকবে, ওরাল এপিথেলিয়াম থেকে দূরে থাকবে, সেই অংশটার মধ্যে একটা ডিপ্রেশন দেখা যায়, একটা ইনভেজিনেশন হয়। ইনভেজিনেশন হলে সেটা একটা ক্যাপের মতো শেপ হয়। তখন এই ক্যাপের টুথপাডটা দুই লেয়ারটা হয়ে যায় তিনটা, একটা হলো বাইরের দিকে একটা কনভেক্স লেয়ার যেটা আউটার পোর্শনে থাকে, সেটাকে আমরা বলি আউটার এনামেল এপিথেলিয়াম। ভিতরের কনকেভিটিতে যে লেয়ারটা থাকে সেটাকে আমরা বলবো ইনার এনামেল এপিথেলিয়াম। আর মাঝখানে সেন্ট্রাল সেলগুলো অনেকটা পলিগনাল সেল থাকে, যেগুলোকে আমরা বলতেছি স্টেলেট রেটিকুলাম। স্টেলেট রেটিকুলাম এটা ক্যাপেস্টেসে। এই অবস্থায় এই কনকেভিটির মধ্যে একটোমেসেনকাইমাল সেলগুলো যে থাকে সেটাকে আমরা বলবো ডেন্টাল প্যাপিলা, এবং টুথপাড ডেন্টাল প্যাপিলা দুটাকে সারাউন্ড করে একটোমেসেনকাইমাল যে সেলগুলো থাকবে সেটাকে আমরা বলবো ডেন্টাল ফলিকল। এখন তাহলে আমরা আরেকটা জিনিস এখানে ক্লিয়ার হচ্ছে, একটা দাঁত তৈরি করার জন্য তিনটা জিনিস লাগে একটা টুথ জন্মে, সেই তিনটা জিনিস একটা হচ্ছে এনামেল অর্গান, ডেন্টাল প্যাপিলা, ডেন্টাল ফলিকল। এবং তিনটা জিনিস থেকে কি তৈরি হয় এটা আপনাদের ভালো করে জানতে হবে। যেমন এনামেল অর্গান থেকে তৈরি হবে কি তৈরি হবে? এনামেল অর্গান থেকে এনামেল আপাতত একটু জানতে হবে। ডেন্টাল প্যাপিলা থেকে তৈরি হবে ডেন্টিন পাল্প, আর ডেন্টাল ফলিকল থেকে তৈরি হবে সিমেন্টাম, পেরিওডন্টাল লিগামেন্ট, অ্যালভিউলাম। ঠিক আছে, তাহলে টোটাল দাঁতের স্ট্রাকচারটা তৈরি হবে। আর ডেভেলপমেন্টাল স্টেজ আমরা বার্ড স্টেজ, ক্যাপ স্টেজ, বেল স্টেজ যাই বলি না কেন, ডেভেলপমেন্টাল স্টেজ আমরা এই তিনটাকে ডেসক্রাইব করছি, বাট দিস ইজ অ্যাবাউট দ্য ক্রাউন পোর্শন অফ দ্য টুথ। তাতে রুট পোর্শন আলাদাভাবে ডেভেলপ করে। ঠিক আছে, ক্যাপ স্টেজে আমাদের এখানে আন্ডার গ্রাজুয়েটে যে কোশ্চেনটা আসে, ক্যাপ স্টেজটা ইম্পর্টেন্ট। এখানে দুই তিনটা কোশ্চেন আসে, টেম্পোরারি স্ট্রাকচার কি কি আছে, টেম্পোরারি স্ট্রাকচার অথবা ট্রানজিয়েন্ট স্ট্রাকচার বলি আমরা, কি কি আছে। আরেকটা কোশ্চেন কমন আসে, স্টেলেট রেটিকুলাম সেলটা, স্টেলেট রেটিকুলাম সেলটা স্টারশিপ। ঠিক আছে, আরেকটা জিনিস আপনাদের আসবে যেটা আমরা পরবর্তীতে আমি আরেকটা ক্লাস নিতে পারলে আপনাদের বেল স্টেজ কি করব তখন আমরা বলবো যে এনামেল অর্গানের যে লেয়ার গুলো থাকে প্রত্যেকটা লেয়ারের আলাদা আলাদা করে ফাংশন আপনাদের জানতে হবে, টুথজামের প্রত্যেকটা পার্টের ফাংশন জানতে হবে। এখানে আমরা স্টেলেট রেটিকুলাম সেলগুলোকে বলছিলাম পলিগোনাল সেল। স্টেলেট রেটিকুলাম সেলগুলো পলিগোনাল সেল থাকে, পলিগোনাল হিসেবে থাকে, বাট পরবর্তীতে স্টেলেট রেটিকুলাম সেলগুলো কি হয়ে যায়?
স্টেলেট রেটিকুলাম সেলগুলো পরবর্তীতে স্টার শেপড হয়। এই কোশ্চেনটা আসে, ওয়াই স্টেলেট রেটিকুলাম সেলগুলো স্টেলেট অথবা স্টার শেপড কেন হয়? তখন আমরা এই জিনিসটাকে একটু ডেসক্রাইব করছি। স্টেলেট রেটিকুলাম সেলগুলো স্টার শেপড হওয়ার কারণ কি? এই স্টেলেট রেটিকুলামের এই সেন্ট্রাল সেলগুলো গ্লাইকোজামাইনোগ্লাইকেন সিক্রেট করে। গ্লাইকোজামাইনোগ্লাইকেন সিক্রেট করে এক্সট্রাসেলুলার স্পেসে। আর গ্লাইকোজামাইনোগ্লাইকেনটা হচ্ছে হাইড্রোফিলিক, দ্যাট মিন্স ওয়াটার পছন্দ করে। তারা সেলের মাঝখানে সেলের এক্সট্রাসেলুলার স্পেসে এক্সট্রা ওয়াটার জমা করে। এক্সট্রা ওয়াটার তখন সেল মেমব্রেনের বাইরের থেকে সেলের এক্সট্রাসেলুলার স্পেসটা বাড়তে থাকে এবং সেলগুলোকে ঠেলে দূরে সরায় দেওয়ার চেষ্টা করে। বাট সেলগুলোর মাঝখানে একটা জাংশনাল কমপ্লেক্স দিয়ে এরা একটা আরেকটার সাথে আটকানো আছে দেখে দূরে যেতে পারে না, বাট ওই জাংশনাল কমপ্লেক্সের জায়গায় কন্টাক্ট থাকে। তখন সেলগুলোর আউটার শেপটা, সেল মেমব্রেনের শেপটা একটু কার্ভ হয়ে যায়, যে জন্য সেটাকে আমরা পরবর্তীতে স্টারের মতো দেখা যায়, এই জন্য এটাকে স্টার শেপ বলা হয়। আর এখানে ট্রানজিয়েন্ট স্ট্রাকচার নিয়ে কোশ্চেন আসলে মেইনলি এনামেল নট সম্বন্ধে এই আসে, যে এনামেল নটের ফাংশন কি এটা জানতে চাই। তো আজকে এই পর্যন্তই, আশা করি আপনারা কিছুটা বুঝতে পারছেন। আমি হয়তো পুরোপুরি এখানে বোঝানো সম্ভব হয়নি, তো থ্যাংক ইউ। নেক্সট ক্লাসে আমি আরেকটু ক্লিয়ার করার চেষ্টা করব।